আর নাট মন্দিরের সামনেই এখানে গৌর নিতাইয়ের খুব সুন্দর দুটি মূর্তি দেখতে পাবেন। দেখুন, অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। আচ্ছা, তো সেই সময় জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিলেন, হে ধ্রুবানন্দ, আত্মহত্যা মহাপাপ, তুমি মাইসেতে ফিরে যাও। মাইসেতে ফিরে ভাগীরথীর তীরে এক নিমকাঠ ভেসে পাবে। ঠাকুরের ভোগের সময় হয়ে গেছে। মাইসে জগন্নাথ দেবকে হাতে স্পর্শ করে পুজো দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা সারদা। রামকৃষ্ণ ঠাকুর একাধিকবার এসেছেন এখানে। হ্যাঁ, মা সারদা একাধিকবার এসেছেন, ভক্তকবি গিরিশচন্দ্র এসেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি চলে এসেছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দিরে। এটি 627 বছরের পুরনো জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দিরটি কিন্তু অনেকটাই বড় এবং অপূর্ব সুন্দর দেখতে। এই জগন্নাথ মন্দিরটি কোথায়, এখানে আপনারা কিভাবে আসবেন? এখানে কিন্তু দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। যদি আপনারা চান এখানে দুপুরের মহাভোগ আপনারা গ্রহণ করতে পারেন। এছাড়া এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। খুব সুন্দরভাবে আপনারা নাম গোত্র ধরে এখানে পুজো দিতে পারেন। তো আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ফলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম আপনাদেরকে বলে দিই আপনারা এখানে কিভাবে আসতে পারেন। এখানে আপনারা ট্রেনে করেও আসতে পারেন, বাসে করেও আসতে পারেন। আমি আজ চলে এসেছি ট্রেনে করে। যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে হাওড়া থেকে চলে আসবেন শ্রীরামপুর। হাওড়া থেকে আপনারা অনেক ট্রেন পেয়ে যাবেন, সেই ট্রেনে করে চলে আসুন শ্রীরামপুর। চেষ্টা করবেন সকাল সকাল আসার। শ্রীরামপুরে এসে আপনারা প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে টিকিট কাউন্টারের সামনে চলে আসবেন। শ্রীরামপুর যে টিকিট কাউন্টার তার সামনে চলে আসবেন। তার সামনে থেকে ডান দিকের রাস্তাটি ধরে নেবেন। ডান দিকের রাস্তা ধরে একটু এগিয়ে গেলেই সামনের মোড় থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। সেখান থেকে টোটো নিয়ে নিন, বলুন মায়েশের জগন্নাথ মন্দিরে যাব। টোটো ভাড়া পড়বে 10 থেকে 15 টাকা, সময় নেবে 10 থেকে 15 মিনিটের মতো। আমি একা ছিলাম, ওই জন্য ভাড়া পড়েছিল 15 টাকা। সামনে যে বিশাল তোরণটি দেখছেন এটি হলো জগন্নাথ মন্দিরের তোরণ। যখন আপনারা টোটো করে আসবেন, টোটো কিন্তু আপনাদের এখান দিয়েই নিয়ে যাবে, নিয়ে গিয়ে সামনে নামিয়ে দেবে। সামনে দিয়ে আপনাদেরকে রাইট সাইডে ঢুকতে হবে, তাহলে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারবেন। দেখুন তোরণটি কিন্তু খুবই সুন্দর। আর এই তোরণের বাদিকেই দেখতে পাবেন সেই বিখ্যাত রথ। সেই বিখ্যাত রথটা কিন্তু এখানেই রাখা আছে। ওটি হলো তোরণ। ওখান দিয়ে এসে টোটো আপনাদেরকে এখানে নামিয়ে দেবে। এখান দিয়েই আপনাদেরকে এই বাদিকের রাস্তায় ঢুকতে হবে। এটি হলো রাস্তা। আপনার সামনে মন্দির দেখতে পাচ্ছেন, ওটি হলো জগন্নাথ মন্দির। আপনারা এই মন্দিরে ব্যারাকপুর হয়েও কিন্তু আসতে পারেন। যাদের ব্যারাকপুরটা সহজ মনে হবে বা কাছে মনে হবে তারা অবশ্যই ব্যারাকপুর থেকে চলে আসুন। শিয়ালদা থেকে ট্রেন ধরে নিন, চলে আসুন ব্যারাকপুর। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আপনারা সামনে অটো স্ট্যান্ড পেয়ে যাবেন। অটো স্ট্যান্ডে চলে আসুন। অটোকে বলুন ধোবিঘাটে যাবেন। এখান থেকে কিন্তু আপনারা শেওড়াফুলি ঘাটে যাওয়ারও অটো পাবেন। আপনারা মাথায় রাখবেন আপনাদের যেতে হবে ধোবিঘাট। অটো ধরে চলে আসুন ধোবিঘাট, সময় লাগবে 10 মিনিট, ভাড়া পড়বে 12 টাকা। ধোবিঘাটে এসে এখান থেকে আপনারা নদী পার হয়ে চলে আসুন শ্রীরামপুর। সেক্ষেত্রে জেটি ভাড়া পড়বে 7 টাকা। 7 টাকা দিয়ে নদী পার হয়ে যান। নদী পার হয়ে চলে আসুন শ্রীরামপুরে। শ্রীরামপুরে বাইরে বেরিয়েই চলে আসুন মেন রোডে। সময় লাগবে 2 মিনিট। জাস্ট সোজা রাস্তা ধরে হেঁটে আসবেন, মেন রোডে পৌঁছে যাবেন। সেখান থেকে আপনারা টোটো ধরে নিন, বলুন মায়েশের জগন্নাথ মন্দিরে যাব। সময় লাগবে 20 মিনিট, ভাড়া পড়বে 15 টাকা। সামনে যেটি দেখছেন ওটি হলো মন্দির। আর এখানে রাস্তার দুপাশে আপনারা ফুলমালা পেয়ে যাবেন। যদি পুজো দিতে চান তাহলে এখান থেকেই আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে এগুলো। সামনে আপনারা যেটি দেখছেন এটি হলো মূল মন্দির। আপনারা যদি চান এখানে কিন্তু পার্সোনাল কার নিয়েও আসতে পারেন, কারণ এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। একদম মন্দিরের পাশেই এটি হলো পার্কিং এর ব্যবস্থা। এখানে আপনারা পার্কিং করে রাখতে পারবেন, আপনারা পার্সোনাল কার নিয়েও আসতে পারেন। এবার চলুন চলে যাই মূল মন্দিরে। এটি হলো মূল মন্দিরের ঢোকার গেট। মূল মন্দিরে ঢোকার গেটের আগে আপনারা দুটো খুব সুন্দর গরুরের মূর্তি দেখতে পাবেন। দেখুন গেটের দুদিকে দুটি গরুরের মূর্তি আছে।
খুবই সুন্দর লাগছে দেখতে। আর এটি হলো প্রবেশদ্বার। তো চলুন এবার এটি দিয়ে ভিতরে চলে যাই। এখান দিয়ে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরে প্রবেশ করেই আপনারা সবার প্রথম নাট মন্দিরটি দেখতে পাবেন। এটি হলো নাট মন্দির। আর একদম নাট মন্দিরের শেষ মাথায় যেটি দেখছেন ওটি হলো মূল মন্দির, ওখানেই গর্ভগৃহ আছে। নাট মন্দিরটি কিন্তু অনেকটাই বড়। আর নাট মন্দিরের সামনেই এখানে গৌর নিতাইয়ের খুব সুন্দর দুটি মূর্তি দেখতে পাবেন। দেখুন অসাধারণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে আপনাদেরকে জুতো খুলে নাট মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। এটি হলো নাট মন্দির। নাট মন্দিরে 3টে ঝাড়বাতি আছে পরপর। দেখুন দেখতে অপূর্ব সুন্দর লাগছে। জায়গাটা কিন্তু অনেকটাই বড়। যদি আপনারা চান এখানে বসে কিছুক্ষণ বিশ্রামও নিয়ে নিতে পারেন। আর এই নাট মন্দিরের শেষ মাথায় দেখতে পাচ্ছেন মূল গর্ভগৃহ। এটি হলো মূল গর্ভগৃহ। মন্দিরের এপাশেও কতগুলি ছোট ছোট মন্দির আছে। আমি একে একে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে কিন্তু দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। যদি দুপুরে ভোগ প্রসাদ আপনারা এখান থেকে গ্রহণ করতে চান তাহলে আমার পিছনে যে অফিস ঘরটা দেখছেন এখান থেকেই আপনাদেরকে কুপনটা কেটে নিতে হবে। তো চলুন এবার কথা বলে নিই যে কুপন আপনারা কটা থেকে কটা পর্যন্ত কাটতে পারেন এবং কুপনের মূল্য কত। এটি হলো নাট মন্দির। নাট মন্দিরের বাদিকেই হলো এই অফিস ঘরটি। এটি হলো অফিস ঘর। এখান থেকে আপনারা ভোগ প্রসাদের কুপনটা কেটে নিতে পারবেন। দাদা ভোগ প্রসাদের কুপন কটা থেকে কটা পর্যন্ত দেওয়া হয়? সকাল 8টা থেকে 10:30 পর্যন্ত। আর ভোগ প্রসাদের কুপনের মূল্য 150 টাকা 200 টাকা। ওটা কি প্রতিদিনই থাকে না 200 টাকা 200 টাকা অন্য কোনো দিন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এমনি নর্মালি 150 টাকা 150 টাকায় ভোগ। আচ্ছা, এটা যেহেতু টাইমটা একদম সকালের দিকে, কেউ যদি দূর থেকে আসেন উনি কি ফোনে বুক করতে পারেন? ওই যে উপরে যে নাম্বার আছে ওটাতে ফোন করে দিলেও বুক করা হয়ে যাবে, তাই তো? ওকে। এটি হলো কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বারটা অবশ্যই আপনারা নোট করে নেবেন। যদি মনে হয় আপনাদের আসতে দেরি হচ্ছে তাহলে অবশ্যই কল করে আপনাদের ভোগ প্রসাদের কুপনটি বুকিং করে রাখবেন। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই সকাল সকাল এসে ভোগ প্রসাদের কুপনটি কালেক্ট করে নেবেন। আমি দুপুরের ভোগ প্রসাদের কুপন কালেক্ট করে নিয়েছি। এটি হলো আমার দুপুরের ভোগ প্রসাদের কুপন। এখানে ভোগ প্রসাদের কুপন কিন্তু হাতে লিখে দেওয়া হয়। ভোগ প্রসাদের কুপন মূল্য 150 টাকা। ফলে অবশ্যই সকাল সকাল এসে ভোগ প্রসাদের কুপনটা আগে কালেক্ট করে নেবেন। এটি হলো নাট মন্দির। নাট মন্দির তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার যদি আপনারা মূল মন্দিরে যেতে চান তাহলে এই নাট মন্দিরের পাশেই এই যে রাস্তাটি আছে এটি দিয়েই আপনাদেরকে মূল মন্দিরে যেতে হবে। ওটি হলো মূল মন্দিরে যাওয়ার সিঁড়ি। আর মূল মন্দিরে যাওয়ার আগে বাদিকে আপনারা এখানে আরো ছোট ছোট 4টে মন্দির দেখতে পাবেন। দেখুন এখানে আরো 4টে মন্দির আছে। তো চলুন এটা একবার ঘুরে দেখে নিই। এখানে যদি আপনারা ধূপ বা মোমবাতি দিতে চান তাহলে সেটিও কিন্তু এখানে দিতে পারেন, তার ব্যবস্থা বাইরে করা আছে। এখানে আপনারা ধূপ এবং মোমবাতি দিতে পারবেন। এবার চলুন চলে যাই এই মন্দিরে। প্রথমেই আপনারা যে মন্দিরটি দেখতে পাবেন সেটি হলো ভোলা মহেশ্বরের মন্দির। পবনপুত্র হনুমান আছেন, ভোলা মহেশ্বর আছেন এবং শেরাওয়ালি আছেন। খুবই সুন্দর। এখানেও কিন্তু আপনারা পুজো দিতে পারেন, যদি চান এখানেও পুজো দিতে পারবেন। এখানে পরপর 4টে মন্দির আছে। এখানে তালা দেয়া আছে। এখানে আছেন স্বামী বিবেকানন্দ, তারপরে আছেন রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী।
ঠাকুরের ভোগের সময় হয়ে গেছে। এরপরে আপনার আরেকটি মন্দির দেখতে পাবেন, এটি হলো নীলমাধব। এটি হলো নীলমাধবের মূর্তি। নীলমাধবের এখন ভোগের সময় হয়ে গেছে, ওনার ভোগ দেওয়া হচ্ছে। ইনি হলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। ইনি কিন্তু নদীতে এই কাঠ পেয়েছিলেন এবং সেই কাঠ দিয়েই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মাকে বানিয়েছিলেন। ধ্রুবানন্দ ব্রহ্মচারী। এই চারটে মন্দির আপনার পরপর এখানে দেখতে পাবেন। পরপর এই চারটে মন্দিরের পর আপনার যদি বাঁদিকে ঘুরে যান, তাহলে বাঁদিকে আপনার এখানে সিঁড়ি পাবেন। এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই আপনার জগন্নাথ দেবের মূল মন্দিরে পৌঁছে যাবেন। এটি হলো জগন্নাথ দেবের মূল মন্দির। এটি কিন্তু বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির। অসাধারণ সুন্দর। নিচে যেটি দেখছেন ওটি হলো গর্ভগৃহ, আর গর্ভগৃহের পাশে ওটা হলো রন্ধনশালা। তো চলুন একে একে আমি দুটোই আপনাদেরকে দেখিয়ে দিই। এই মন্দিরে পুজো দেওয়ার পদ্ধতি কিন্তু খুবই সুন্দর। আপনার বাইরে থেকে ফুল, মালা, প্রসাদ যা দিয়ে আপনি ঠাকুরকে পুজো দিতে চান তা সব কিছু নিয়ে আসবেন, এনে এখানে ঠাকুরের সামনে বসে আপনার নাম গোত্র বলে পুজো দিতে পারবেন। খুবই সুন্দর ব্যবস্থা। ফলে একদিন সময় সুযোগ করে অবশ্যই চলে আসবেন, ভালো লাগবে। এটি হলো মূল গর্ভগৃহ। এখানে কিন্তু আপনারা নাম গোত্র ধরে পুজো দিতে পারেন। মূল গর্ভগৃহের ডান দিকে যদি আপনারা এগিয়ে আসেন, তাহলে এদিকে আরেকটি মন্দির দেখতে পাবেন। এটি হলো মূল গর্ভগৃহের ডান দিকে। এখানে আপনারা মায়ের মন্দির ও বড় ঠাকুরের মন্দির দেখতে পাবেন। এটি হলো মূল মন্দিরের ডান দিকে। এটি হলো মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহের পিছনেই হলো রন্ধনশালা। এখানে ঠাকুরের জন্য ভোগ প্রস্তুত হচ্ছে। এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে। এই চেয়ার টেবিলে বসে আপনি দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর এর পাশেই হলো রন্ধনশালা, ওটি হলো রন্ধনশালা। ওখানেই ঠাকুরের জন্য ভোগ প্রস্তুত হচ্ছে। দেখুন এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা আছে, এখানে বসেই আপনি ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। এটি হলো রন্ধনশালা, এখানেই ঠাকুরের জন্য ভোগ প্রস্তুত হচ্ছে।
আবার খোলা হবে কটায়? আবার 4টে। 4টের সময় খোলা হবে। তো ঠাকুরের ভোগ কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের যেতে হবে প্রসাদ কক্ষে, সেখানে গিয়ে আমরা প্রসাদ পাবো। তো চলুন এবার চলে যাই প্রসাদ কক্ষে। এটা হলো বেসিন, ওটা হলো ওয়াশরুম, লেডিস জেন্টস দুটোই আছে। ফলে ভোগ প্রসাদ গ্রহণ করার আগে অবশ্যই আপনারা ওখান থেকে হাতটা ধুয়ে নেবেন। আর এটি হলো প্রসাদ কক্ষ, এখানে গিয়ে আমাদেরকে প্রসাদ গ্রহণ করতে হবে। এবার খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে। এবার দেওয়া হচ্ছে একটা তরকারি। এটা চচ্চড়ি, ডাটা আছে, বেগুন আছে, সবকিছু দিয়ে একটা চচ্চড়ি। এবার দেওয়া হলো আলুর দম, এটা আলুর দম। এটা কি দেওয়া হচ্ছে? মহাপ্রসাদ। এটা মহাপ্রসাদ, এটা হলো মহাপ্রসাদ। মহাপ্রসাদের সঙ্গে দেওয়া হলো ডাল। এবার দেওয়া হচ্ছে পায়েস। আমি দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করে নিয়েছি। দুপুরের ভোগ প্রসাদের স্বাদ কিন্তু অসাধারণ সুন্দর। ফলে যখন এখানে আসবেন অবশ্যই দুপুরের ভোগ প্রসাদ গ্রহণ করবেন। আপনি যদি চান দুপুরের ভোগ প্রসাদ কিন্তু প্যাক করে বাড়িতেও নিয়ে যেতে পারেন, পার্সেলেরও ব্যবস্থা আছে। ফলে সেই বিষয়েও আপনারা ওনাদের সঙ্গে কথা বলতে পারেন, কিন্তু ভোগ প্রসাদ অবশ্যই গ্রহণ করবেন। আচ্ছা, নমস্কার দাদা। আচ্ছা, আপনার পরিচয়টা যদি একটু বলে দেন বন্ধুদেরকে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমি পিয়াল অধিকারী, সম্পাদক আচ্ছা। মায়ের জগন্নাথ মন্দিরের, এবং আমি প্রধান সেবায়িত পুত্র। আচ্ছা, প্রধান সেবায়িত পুত্র। আচ্ছা, এবার মন্দিরের ইতিহাস নিয়ে যদি একটু বলেন। দেখুন, মন্দিরের ইতিহাস তো প্রচুর। মন্দিরের, আমাদের জগন্নাথ দেবের মাহাত্ম্য সর্বজন বিদিত। মানে আমরা তো জানি এটা হচ্ছে মানে দ্বিতীয় বৃহৎ জগন্নাথ মন্দির, মানে পুরীর জগন্নাথ মন্দিরের পরে এটা। এবং এটাও তো সেই স্বপ্নে উনি পেয়েছিলেন, তারপর থেকে হয়েছে। আজ থেকে 628 বছর পূর্বে, কারণ 628 এই কারণেই বললাম, আগের বছর 627 ছিল। আচ্ছা, এটা 24 পড়ে গেছে, এই বছর 628 যেহেতু পড়ে গেছে। তো 628 বছর পূর্বে সর্বত্যাগী সাধক ছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। আমাদের মায়ের সেই সময় ছিল ঘন জনজঙ্গলে পরিপূর্ণ, কোনো কোলাহল চলতো না। সেই সময় এখানে সন্ন্যাসীদের আগ্রা ছিল। সেই সময় এখানে সেই জনবসতি ছিল না, মানে সেই 628 বছর আগে, 628 বছর আগেকার কথা। সেই সময় এক সর্বত্যাগী সাধক ছিলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী। তিনি সারা ভারত পরিভ্রমণ করে তার মনের ইচ্ছা বাসনা হলো যে পুরীতে গিয়ে নীলাচল, পুরীকে তো আমরা নীলাচল বলি, তো পুরীতে গিয়ে স্বহস্তে প্রভুকে ভোগ নিবেদন করবা। আচ্ছা, তো যখন তিনি স্বহস্তে প্রভুকে ভোগ নিবেদন করতে গেলেন, সেইখানকার পান্ডারা তাকে অপমানিত লাঞ্ছিত করে বার করে দিলেন এবং বললেন, কে গর্বাচীন সন্ন্যাসী, তোমার এত বড় আস্পর্ধা, তুমি প্রভুকে স্বহস্তে ভোগ নিবেদন করতে এসেছো, তুমি বেরিয়ে যাও মন্দির থেকে। তো তিনি মনের দুঃখে বটবৃক্ষের তলে বাইরে, মন্দিরের পাশে বাইরে, তিনি আত্মহত্যা দেবার পরিকল্পনা করলেন। আচ্ছা। তো সেই সময় জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিলেন, হে ধ্রুবানন্দ, আত্মহত্যা মহাপাপ, তুমি মাইসেতে ফিরে যাও। মাইসেতে ফিরে ভাগীরথীর তীরে এক নিমকাঠ ভেসে পাবে, সেই নিমকাঠ থেকেই তুমি আমার মূর্তি তৈরি করো এবং বঙ্গদেশে তার নাম প্রচার করো। আচ্ছা। তো তিনি মনের আনন্দে আর উৎফুল্ল হয়ে রইলেন। তিনি সেই রাত্রিরেই আর কাল বিলম্ব না করে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে তিনি চললেন মাইসের অভিমুখে। তিনি মাইসেতে এসে উপস্থিত হলেন এবং তিনি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন যে কখন তার প্রাণের ঠাকুর, প্রেমের ঠাকুর দেখা দেবেন। তো একদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। সেই সময় তিনি ভাগীরথীর তীরে তিনি দেখতে পেলেন এক কাষ্ঠখণ্ড।
আচ্ছা, নদীতে ভেসে আসছে। নদীতে ভেসে আসছে। সেই কাষ্ঠখণ্ডে তিনি জয় জগন্নাথ ধ্বনিতে সেই কাষ্ঠখণ্ডের ওপর তিনি ঝাঁপিয়ে পড়লেন এবং বুকে করে তীরে এসে রাখলেন। এবং তারপরের দিন প্রত্যুষে এক সূত্রধর এসে উপস্থিত হলেন। আচ্ছা, সেই সূত্রধর আর কেউ নয়, স্বয়ং বিশ্বকর্মা। তো তিনি সূত্রধরকে নির্দেশ দিলেন যে এক বড় ঘনশ্যাম রূপ তাকে তৈরি করে দিতে হবে, সেটিই হবে জগন্নাথ দেবের রূপ। আচ্ছা, এবং তার থেকে অপেক্ষাকৃত ছোট একটি রূপ তৈরি করে দিতে হবে, সেটি হবে বলভদ্র দেবের রূপ। আচ্ছা, এবং তার থেকেও ছোট একটি রূপ তৈরি করে দিতে হবে, সেটি হবে মা সুভদ্রার রূপ। আচ্ছা, তো তিনি সেই যে রূপ যে তৈরি হয়েছিল, সেই রূপই সেই যে জগন্নাথ দেব এখনো পর্যন্ত আমাদের মায়েসে জল করছে। সেইভাবে রয়েছে। আমাদের কিন্তু মূর্তি পাল্টানো হয় না, এটিই হচ্ছে মায়েসের মাহাত্ম্য, এটিই হচ্ছে মায়েসের গর্ব। মানে সেই যে কাঠ ভেসে এসেছিল সেই কাঠ সেই যে কাঠ দিয়ে ভেসে এসেছে এবং সেই যে কাঠ দিয়ে মূর্তি তৈরি হয়েছে, সেই কাঠই এখনো পর্যন্ত সেই কাঠের নিম কাঠ, সেই কাঠেরই কিন্তু জগন্নাথ দেব আমাদের কাছে বর্তমান। আচ্ছা। এবং এই জগন্নাথ দেবকে পূজিত করেছে নিজে হস্তে স্বয়ং চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, এবং সেই চৈতন্য মহাপ্রভুই আমাদের মায়েসকে নবনীলাচল আখ্যা দিয়েছে। এটা কোনো ব্যক্তির দেয়া আখ্যা নয়, স্বয়ং চৈতন্য মহাপ্রভুর দেয়া আখ্যা। পুরী হচ্ছে নীলাচল, মায়েস হচ্ছে নবনীলাচল। আচ্ছা, সেই চৈতন্য মহাপ্রভুর দেয়াই আখ্যাই আমরা বহন করে নিয়ে আসছি নবনীলাচল রূপে মাহেশ। আচ্ছা, সেই যে মূর্তি এখনো পর্যন্ত আমাদের মায়েসে জল করছে বিদ্যমান। পুরীতে যেমন 12 বছর পর বা 19 বছর পর যে নব কলেবর হয়, আমাদের সেই সময় মূর্তি সমাধিস্থ হয় পুরীতে। আচ্ছা, হ্যাঁ, পুরনো মূর্তি সমাধিস্থ হয়ে নতুন মূর্তি স্থাপন করা হয়, কিন্তু আমাদের নব কলেবর হয় না, আমাদের নব যৌবন উৎসব হয়। আচ্ছা, এই নব যৌবনের সময়, তার আগে একটু ঘটনা বলে রাখি। কথিত আছে, রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খ্যাতি। এটা স্বয়ং ভগবান বলে গেছেন। আচ্ছা, উড়িষ্যায় হচ্ছে ভোজন। আপনারা যখন উড়িষ্যায় যাবেন তখন দেখবেন আপনারা বলবেন পেট ভরে ভোজন করুন, নেত্র ভরা দর্শন, গলা ভরা ভোজন, কথাতেই আছে। উড়িষ্যায় ভোজন করুন, কিন্তু মায়েসেতে স্নানযাত্রা সেই পুরোনো দিন থেকে বিখ্যাত। কিন্তু মায়েসেতে কিন্তু স্নানযাত্রা বিখ্যাত, এটা কিন্তু আমাদের কাউর কথা না, এটা স্বয়ং ভগবানের কথা। তাই জন্য স্নানযাত্রার সময় আমরা পুরোনো দিনে যদি আমরা ফিরে যাই, আমরা দেখবো এখানে প্রচুর ভিড়। এখন তো যত দিন যাচ্ছে আমাদের ভিড় বেড়ে যাচ্ছে। এবং স্নানযাত্রার সময়, সেই সময় দিনটাকে বলা হয় জগন্নাথ দেবের জন্মদিন, কিন্তু এটা আপনারা জেনে রাখবেন। আচ্ছা, স্নান যাত্রাটাই ওনার জন্মদিন। এই যে স্নানযাত্রার সময় জগন্নাথ দেবকে আমি আমার পিতা মাননীয় সৌমেন অধিকারী, যিনি প্রধান সেবায়িত মায়ের জগন্নাথ মন্দিরে, এবং আমি পিয়াল অধিকারী, সম্পাদক মায়ের জগন্নাথ মন্দিরে, এবং আমার যারা কাকা জ্যাঠারা সবাই আছেন, আমরা সবাই মিলে জগন্নাথ দেবকে স্নান করাই। ওনাকে 28 ঘড়া গঙ্গা জল, রূপোর ছাগনি, রূপোর ঘড়া দিয়ে ওনাকে স্নান করানো হয়। এই যে গঙ্গা জল, এই গঙ্গা জলেরও ব্যাপার আছে। আমাদের ভাদ্র মাসের যে সারাসারি বান হয়, সেই বানে আমাদের যে রিজরার কুমোর পরিবার আছে, তারা সেই জল তুলে রাখে সেই 1 বছর আগে। তারা কলসির মধ্যে, সেই মাটির কলসির মধ্যে কলাপাতা মুড়ে সুগন্ধি দিয়ে সেই জল ওনারা রেখে দেন। সেই স্নানযাত্রার দিন সকালবেলা মাথায় করে ওনারা পদব্রজে আসেন এবং সেই জল দিয়েই জগন্নাথ দেবকে স্নান করানো হয়। আচ্ছা, এবং 1.5 মণ দুধ দিয়েও স্নান করানো হয়। দুধ দেয়া, বহু ভক্তরা আসেন, ওনাকে দুধ দেন। আচ্ছা, মানে ভক্তরা দুধটা দিতে পারে? আচ্ছা, আপনাদের যদি কারোর মনোবাঞ্ছা পূরণের জন্য আপনারা আসতে পারেন। এবছরে কিন্তু স্নানযাত্রা সকাল 6:30টার মধ্যে শেষ হয়ে যাবে, এটা আপনারা জেনে রাখুন। আমাদের পূর্ণিমা, ডেটটা কি মনে আছে? এটা হচ্ছে জুন মাসে যে স্নানযাত্রার যে দিন আছে, 7ই জুলাই হচ্ছে রথযাত্রা। তার আগে 15 দিন আগে যে স্নানযাত্রার দিন আছে, সেই দিনে আমাদের সকাল 6:30টার মধ্যে, পুরীতে যেমন সারা দিন ধরে স্নানযাত্রা চলে, আমাদের উৎকল মত, আচ্ছা, দুটো মত, একটা হচ্ছে উৎকল মত, একটা হচ্ছে স্মার্ত মত। আচ্ছা, আমাদের কিন্তু উৎকল মতে, কিন্তু আমরা পূর্ণিমা ধরে চলি। আচ্ছা, হ্যাঁ, তো পূর্ণিমা যেহেতু আমাদের সকাল বেলা পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে, তাই জন্য আমাদের পূর্ণিমার মধ্যে আমাদের স্নান পর্ব সমাধা করতে হবে। আচ্ছা, তাহলে কেউ যদি দুধ দিতে চান ওনাকে কখন আসতে হবে? আরো ভোরবেলা 5টার সময়। 5টার সময়? হ্যাঁ, আচ্ছা, যেহেতু এবারে 6:30টার মধ্যে পূর্ণিমা শেষ হয়ে যাচ্ছে। তো সেই স্নানযাত্রার দিন আমরা ওনাকে ঘড়া গঙ্গা জল এবং 1.5 মণ দুধ দিয়ে স্নান করাই। তারপরে উনি চলে আসেন গর্ভগৃহে সারাদিন ওনাকে রেখে দিই। তারপরের দিন থেকে মন্দিরের গর্ভগৃহে দরজা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়।
আচ্ছা, ওনার যে একটা কথিত আছে জ্বর আসে বলছে, হ্যাঁ সেটা হয়। এই সময়টাকে বলা হয় অনবসর কাল। আচ্ছা এই সময় কোনো কোলাহল চলে না, কোনো কাঁসর ঘন্টা বাজবে না এই 15টা দিন। আচ্ছা যতদিন না মন্দিরের প্রথম দরজা খুলছে সেই দিনটাকে বলা হয় নবযৌবন। আচ্ছা। এই সময় জগন্নাথ দেবের জ্বর আসে বলা হয়। জগন্নাথ দেব হচ্ছে মানব রূপ। মানব রূপ। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, আমাদের শরীরও, আমরা তো মানব, একদম। তো আমাদেরও যখন জ্বর আসে তখন আমাদের ভালো মন্দ খেতে ইচ্ছে করে। তাই জন্য জগন্নাথ দেবের জ্বর আসার পর উনি ভালো মন্দ খান নবযৌবনের দিন। সেই সময় যত ভক্ত আছে সবাই মিলে ওনাকে নিবেদন করেন মিষ্টি। বুঝতে পেরেছি। সেদিন খুব মিষ্টি, পেট ভরে মিষ্টি জ্বর খান হলে উনি। যে মুখে রুচিটা চলে যায়, রুচিটা চলে যায়। জ্বর ঠিক হয়ে যাওয়ার পর তো আমরা যখন আমাদের যখন শরীর খারাপ হয়, জ্বর হয়, তারপরে আমরা একটু ভালো মন্দ হ্যাঁ, খেতে ইচ্ছে করে। একদম। তারপরে আমরা কি মনে করি, এতদিন তো বিছানায় শুয়েছিলাম, এবার যাই একটু ঘুরে আসি। কোথায় চলে যাচ্ছে? মাসির বাড়ি। মাসির বাড়ি। আমরা চলে যাব বিভিন্ন জায়গায়, তো উনি চলে যাবেন মাসির। পুরো মানব রূপ। মানব রূপ। হ্যাঁ। খুব সুন্দর। তো জগন্নাথ দেবের যে অনবসর কাল, সেই সময় কোনো কোলাহল চলে না, কাঁসর ঘন্টা বাজবে না। সেই সময় জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুজো হবে, গর্ভগৃহ সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। আচ্ছা। এবং আমরা যদি জগন্নাথ দেবের মাথায় হাত দিই, সেই সময় কোনো ভক্তদের প্রবেশ নিষেধ। যখন আমরা জগন্নাথ দেবের মাথায় হাত দিই আমরা কিন্তু উত্তাপ অনুভব করি। হ্যাঁ, গরমটা বোঝা যায়। উত্তাপ অনুভব করি। তো এই সময় আমাদের যে অঙ্গরাগ সাধিত হয়, যিনি অঙ্গরাগ সাধন করেন, যিনি ভাস্কর, তিনি সম্পূর্ণ মুখ বেঁধে, গামছা দিয়ে মুখ বাঁধতে হবে যাতে কোনো কথা থুতু যেন না বেরিয়ে আসে। পট্টবস্ত্র পরিধান করে, মহাপ্রসাদ সেবন করে খুব পবিত্রভাবে তিনি অঙ্গরাগ সাধন করেন। এবং যে অঙ্গরাগ সাধিত হয় সম্পূর্ণ ভেষজ রং, কোনো আর্টিফিশিয়াল রং কিন্তু চলে না। যেমন কাঁই বিচি থেকে আটা, কাজল লতা থেকে কালি, কালো ভুসি থেকে কালো রং, সাদা শঙ্খ ঘষে সাদা রং, পুনম থেকে লাল রং ইত্যাদি ভাবে আমাদের কাঁচা হলুদ থেকে হলুদ যেগুলো হয়, এইভাবে আমাদের অঙ্গরাগ সাধিত হয়। এবং সেই সময় ওনাকে পাচন খাওয়ানো হয়, জ্বরটা ঠিক করানোর জন্য। হ্যাঁ। সেই সময় বিভিন্ন জায়গা থেকে আসেন, ওনাকে পাচন দেন। তো উনি পাচনকে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। তারপরেই আমাদের রথের দুদিন আগে, রথযাত্রা এবছরে 7ই জুলাই, 5ই জুলাই নবযৌবন উৎসব, সেদিন মন্দিরের প্রথম দরজা খোলা হয়। সেই সময় ওনাকে বলা হয় রাজা সেজে উনি বসে আছেন। সেই সময় ওনাকে বাজু পরিয়ে দিই, আমরা সোনার মুকুট পরিয়ে দিই, সোনার হাত পরিয়ে দিই, সোনার কান পরিয়ে দিই, বিভিন্ন ভাবে ওনাকে সাজাই, স্বর্ণ অলঙ্কারে ভূষিত করি, পুষ্পমাল্যে ভূষিত করি। সেই সময় বলা হয় নেত্র উৎসব হয়। ওই দিন জগন্নাথ দেবের যেহেতু এই অঙ্গরাগ সাধিত হলো, তাই জন্য প্রথম ওনাকে হোম যজ্ঞ সহকারে সেদিন অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা এবং চক্ষুদান করানো হয়। হ্যাঁ। তো সেই সময় আমাদের এই দুদিন ধরে নবযৌবন উৎসব চলে, নট নবকলেবর, নবযৌবন উৎসব চলে। তারপরে শুক্লা অমাবস্যা দ্বিতীয়া তিথিতে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় এবং পশ্চিমবঙ্গের প্রথম মায়েসের রথযাত্রা উৎসব। এটা আপনারা জেনে রাখুন, একদম। পশ্চিমবঙ্গের প্রথম রথযাত্রা উৎসব কিন্তু আমাদের মাহেশ। মাহেশে হচ্ছে সবার ওপর, ভারতবর্ষের দ্বিতীয়, সারা পৃথিবীর মধ্যে দ্বিতীয় হচ্ছে মাহেশ। ভারতবর্ষের প্রথম হচ্ছে পুরী, ভারতবর্ষের দ্বিতীয় হচ্ছে মাহেশ। ঠিক সেরকমই পৃথিবীর প্রথম পুরী, পৃথিবীর দ্বিতীয় হচ্ছে মাহেশ। পশ্চিমবঙ্গের প্রথম হচ্ছে পুরী। পুরীর মাহাত্ম্য সাথে মাহেশের মাহাত্ম্যর মিল আছে। তাই জন্য এখন বিভিন্ন জায়গায় রথ হয়েছে, বহু দূর থেকে, এবং এই মানে প্রচুর মানুষের ভিড়, প্রচুর লক্ষ লক্ষ ভক্ত। সেই দিন মাহেশের রথের দড়ি টান দিতে লক্ষ লক্ষ ভক্ত সমাগম। আমাদের পুলিশ প্রশাসন হিমশিম খেয়ে যায়, এবং আমার যথেষ্ট আমার সমস্ত ভলেন্টিয়াররা থাকে, তারা হিমশিম খেয়ে যায় যে কিভাবে এটাকে সামাল দেওয়া হয়। দড়ি ছুতে চায়, সবাই দড়ি ছুতে চায়। এবং ভোরবেলা থেকে এই আমাদের মন্দির চত্বর পুরো গিজগিজ করে, মানে পা রাখার জায়গা নেই, এত ভক্ত সমাগম হয়। হ্যাঁ। তো এইভাবেই আমরা এই ঐতিহ্য বহন করে নিয়ে আসছি। এই মাহেশের ঐতিহ্যের জন্য আপনারা আসুন, মাহেশের জগন্নাথ দেব দর্শন করুন। তো এই মাহেশের জগন্নাথ দেবের দর্শন, এই যে মাহেশের জগন্নাথ দেবকে হাতে স্পর্শ করে পুজো দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু, স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর, মা শারদা, রামকৃষ্ণ ঠাকুর একাধিকবার এসেছেন এখানে। হ্যাঁ, মা শারদা একাধিকবার এসেছেন, ভক্তকবি গিরিশচন্দ্র এসেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন, আমাদের মাহেশের রথের উনি দড়ি স্পর্শ করেছেন। এই মাহেশের রথ তো সর্বজন বিদিত। হ্যাঁ হ্যাঁ, মাহেশের রথের ইতিহাস তো মানে আর মানে বলার নয়, পৃথিবী বিখ্যাত হয়ে গেছে। পৃথিবী বিখ্যাত মাহেশের রথ বলে সবাই চেনেন। এই কথাই আমি তুলে ধরেছিলাম যে এত বছরের ঐতিহ্য। 2019 সালে আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে,
আচ্ছা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি গেছিলাম এবং বলেছিলাম এই আমাদের এই যে মন্দিরটা এখন যে দেখছেন, মন্দিরটা ভগ্নাবশেষ অবস্থায় পড়েছিল। আচ্ছা হ্যাঁ, মন্দিরে সেই রকম আমাদের বহু প্রাচীন, তো আমাদের মন্দিরটা কিন্তু এইখানে ছিল না। আচ্ছা হ্যাঁ, 1755 খ্রিস্টাব্দে আমাদের পাথুরিয়াঘাটা নিবাসী, কলকাতার পাথুরিয়াঘাটা নিবাসী নয়নচাঁদ মল্লিক আমাদের এই মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন। আচ্ছা আমাদের এই মন্দিরটি আগে ছিল ভাগীরথীর তীরে, আচ্ছা আরো গঙ্গার সাইডে গঙ্গার সাইডে। সেই সময়কার আমাদের আগেকার পূর্বপুরুষরা, আমার দাদুরা এবং তার দাদুরা, বিভিন্ন রকম আমার পিতৃপুরুষরা যারা সেই সময় ছিল, সেই সময় তারা ভেবেছিল যে গঙ্গা গর্ভে বিলীন হয়ে যাবে। তো সেই সময় এগিয়ে এসেছিলেন পাথুরিয়াঘাটা নিবাসী নয়নচাঁদ মল্লিক। তিনি রাজপথের নিরাপদ দূরত্বে আমাদের মন্দিরটি তৈরি করে দিয়েছিলেন। এই মন্দিরটি কিন্তু সেই সময় থেকে, তারপরে আমরা নিজেদের থেকে আমরা চালাতাম, কিন্তু আমাদের ধ্বংসাবশেষ অবস্থায় পড়েছিল। সেই সময় আমি এই কথাটাই তুলে ধরেছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে আমি বলেছিলাম যে দিদি, আমাদের এই মন্দিরের এই যে জগন্নাথ দেবের ঐতিহ্য তো সর্বজন বিদিত, এই ঐতিহ্য তো সারা পৃথিবী বিখ্যাত। এই জগন্নাথ দেবকে হাতে স্পর্শ করে পুজো দিয়েছেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু, ভক্তকবি গিরিশচন্দ্র, রামকৃষ্ণ ঠাকুর, মা শারদা, কে না আসেনি? এই মন্দিরকে আপনাকে সাজিয়ে তুলতে হবে। তো তিনি শুধু কথা শুনেছেন নয়, কথা রেখেছেন। 2019 সালে তিনি রথের রশিতে টান দিয়েছিলেন। সেদিন উনি রথের দিনে এখানে এসেছিলেন এবং সেই দিন তিনি ঘোষণা করেছিলেন, মায়েসকে ঢেলে সাজাতে হবে, মায়েস আমার নিজের প্রকল্প, মায়েস পর্যটন কেন্দ্রে যেন স্বীকৃতি দান পায়। আচ্ছা তাই জন্য পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে মায়েস স্থান পেয়েছে। আচ্ছা, মানে এখন যে আমরা দেখছি, এটা কি আমাদের মুখ্যমন্ত্রী তহবিল থেকে তহবিল থেকে মুখ্যমন্ত্রী এটা সম্পূর্ণ ভাবে সাজিয়ে দিয়েছেন। আমরা আদলটাকে কিন্তু সেম রেখেছি। আদল তো সেম, আমরা আদল কিন্তু মন্দিরের আদল তো চেঞ্জ হয়ে যাওয়া করা যায় না। না, এবার মুখ্যমন্ত্রী পিডব্লিউডি থেকে পিডব্লিউডির ওপর দায়িত্ব দিয়েছিলেন, তো পিডব্লিউডি এই মন্দিরকে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এইভাবেই আমাদের ঐতিহ্য নিয়ে আসছি। এবং তারপরে আমাদের এই যে রথের পরে, রথ আমাদের 7ই জুলাই, এবং রথ থেকে উল্টো রথ আমাদের 9 দিনের মাথায় হয় কিন্তু উৎকল মতে। আচ্ছা, অনেক দিনে হয়ে যায় আগের দিন স্মার্ত মতে। আচ্ছা, যাদের স্মার্ত মতে তার আগের দিন হয়ে যাবে, কিন্তু আমরা আর পুরী কিন্তু উৎকল মতে একই দিনে হয়। একই দিনে হবে। আচ্ছা, তো তার মধ্যে যে অনুষ্ঠানগুলো হয় সেগুলো বিপত্তারিণী উৎসব হয়, 2 দিন বিপত্তারিণী পড়বে, আচ্ছা, শনিবার মঙ্গল। আমাদের হয় হোরা পঞ্চমী উৎসব। এই হোরা পঞ্চমী উৎসব কিন্তু পুরীতেও হয়, খুব বিখ্যাত। এই সময় জগন্নাথ দেবের স্ত্রী তো লক্ষ্মী ঠাকুর এখানে ভিক্ষা করেন। জগন্নাথ দেব তো চলে গেছেন মাসির বাড়িতে তার লীলা খেলা করতে তার সঙ্গিনীদের নিয়ে। তো এই সময় লক্ষ্মী ঠাকুর এখানে ভিক্ষা করছেন। তো যখন স্ত্রী এই একা থাকছেন, তখন তিনি জগন্নাথ দেবকে যাচ্ছেন গিয়ে ওখানে সর্ষে পোড়া দিয়ে বশীকরণ করেন। তাই জন্য কথিত আছে, 12 মুঠে সর্ষে 13 মুঠে রাই, চলরে সর্ষে কামাক্কা যাই, সর্ষে করে চরবর, জগন্নাথের মন করে ধরপর। সেই লক্ষ্মী ঠাকুরকে আমরা মশাল জ্বালিয়ে কাঁধে নিয়ে আমরা নিয়ে যাই মাসির বাড়ি। সেই মাসির বাড়িতে সর্ষে পোড়া দিয়ে ওনাকে বশীকরণ করে জগন্নাথ দেবকে। আমরা বশীকরণ করি, যত ভক্তরা আছে তারা সর্ষে পোড়া তারা সংগ্রহ করে ওই সর্ষে পোড়া সংগ্রহ করবেন, করে আপনারা আপনাদের ঠাকুরের জায়গায় বা আলমারিতে ভালো জায়গায় আপনারা রেখে দেবেন। এটা খুব ভালো জিনিস। আচ্ছা, হ্যাঁ, সেই সর্ষে পোড়া তখন জগন্নাথের মন ধরফর করে যে না, আমি আমার স্ত্রীকে ছেড়ে আর থাকতে পারছি না। তাই জন্য সেই আবার 9 দিনের মাথায় আবার তিনি ফিরে আসেন আবার নিজ গৃহে। এবং তার মধ্যে যে রবিবার পড়ে, সেই রবিবার দিনটাকে বলা হয় আমাদের দ্বাদশ গোপাল উৎসব। সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে যে রবিবার পড়বে, আচ্ছা, সেই দ্বাদশ গোপাল উৎসব কেন? সেই দিন আমাদের স্বয়ং চৈতন্য মহাপ্রভু তার দ্বাদশ পার্ষদকে নিয়ে আমাদের রথের চারপাশে নাম কীর্তন করেছিল। তাই জন্য সেই দিনটাকে আমরা দ্বাদশ গোপাল উৎসব বলে মানি। এই দ্বাদশ গোপালেরই পঞ্চম গোপাল হচ্ছে ঠাকুর কমলাকর পিবলাই। এই ঠাকুর কমলাকর পিবলাইয়েরই বংশধর হচ্ছি আমরা। আচ্ছা, হ্যাঁ, তাই জন্য আমরা হচ্ছি ঠাকুর কমলাকর পিবলাই, চৈতন্য মহাপ্রভুর যিনি অন্তরঙ্গ পার্ষদ ছিলেন। 64 মন্ত্রের অন্যতম মন্ত্র, 6 চক্রবর্তীর অন্যতম চক্রবর্তী, সেই হচ্ছে ঠাকুর কমলাকর পিবলাই। সেই ঠাকুর কমলাকর পিবলাইয়েরই বংশধর হিসেবে আমরা ওনার সেবা পূজা আমরা করে আসছি। এইভাবেই আমাদের এই জগন্নাথ দেবের সেবা পূজার ভার আমরা বহন করে নিয়ে আসছি। এইভাবেই আমাদের চলছে। আগামী 7ই জুলাই আমাদের সোজা রথ। আমি মাই জগন্নাথ মন্দিরের পক্ষ হতে সম্পাদক হিসেবে
এবং প্রধান সেবায়িত পুত্র হিসেবে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা আসুন, আপনারা দেখুন আমাদের মায়েস কি সুন্দরভাবে সেজে উঠেছে। একদম ঠিক। এবং মায়েসের আমাদের প্রতিদিনের যে সকালবেলা 5:30টার সময় আমাদের মঙ্গল আরতি হয়, তারপরে আমাদের সারা দিন ব্যাপী পূজা অর্চনা চলে। সকাল 7টার সময় আমাদের পূজা ক্রিয়াকর্ম, আমাদের স্নান করানো পর্ব হয়। তো আমাদের 9টার সময় আমাদের সকালে বাল্যভোগ হয়, ওনাকে আচ্ছা। বাল্যভোগ নিবেদন করা হয়। ওনার কাজু কিশমিশ মিছরি, তারপরে ফল মিষ্টি ইত্যাদি দিয়ে আমরা ওনাকে বাল্যভোগ নিবেদন করি। তারপরে দুপুর 12টার সময় আমাদের অন্নভোগ নিবেদন করা হয়। এই অন্নভোগ যদি আপনারা পেতে চান, আমাদের কিন্তু একটা জেনে রাখুন, খিচুড়ি অন্ন পায়েস এই 3 নিয়ে মাহেশ আচ্ছা। কথিত আছে। আমাদের মায়েসে আমাদের কোনো তেল চলে না। আপনি নিশ্চয়ই কিছুক্ষণ আগে আপনি প্রসাদ সেবা করেছেন, আমাদের কিন্তু কোনো তেল চলে না। আচ্ছা। আমাদের কোনো গ্যাসে রান্না নয়, আমি কিন্তু কাঠের রান্না, আমি তো কাঠের দেখেছি। চালে রান্না। সেই পুরনো রীতি কিন্তু এখনো পর্যন্ত আমরা আসছে। বহন করে নিয়ে আসছি। তো তেল ছাড়া রান্না হয় সবগুলো? সবকিছু তেল ছাড়া রান্না হয়, আমাদের ঘিয়ে রান্না হয়। ঘিয়ে রান্না হয়। হ্যাঁ, আমাদের তেল ছাড়া রান্না। আমাদের কোনো আমাদের কোনো নুন ব্যবহার করা, সন্দক লবণ। হ্যাঁ, আমাদের 1 পাকে রান্না, ডাল সাঁতরানো আমাদের হয় না, ফ্যান গালা হয় না। আচ্ছা। এইভাবে আমরা ভোগ রান্না হয়। আপনারা যদি কেউ ভোগ, আমাদের এখানে বিভিন্ন শুভ অনুষ্ঠান হয়, কোনো অশুভ অনুষ্ঠান কিন্তু হয় না। আমাদের শুভ অনুষ্ঠান যেমন কারুর বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, পাকা দেখা, কোণে দেখা ইত্যাদি আমরা মন্দিরে হয়। আমাদের বিয়ের যাদের যেদিনকে বিয়ের দিন নেই সেদিনও আমাদের বিয়ে হয়, যেদিন উপনয়নের দিন নেই সেদিন আমাদের উপনয়ন হয়। কারণ স্বয়ং উনি বসে আছেন নিজের, মানে উনি বড় বড় চোখ করে উনি দেখছেন, যেখানে সাক্ষাৎ নারায়ণ বিরাজ করছেন। তো সেখানে তো তিথি নক্ষত্র, এখানে শুভক্ষণ, প্রতিটা সময়ই শুভক্ষণ, প্রতিটা দিনই শুভ দিন। একদম ঠিক। তো তাই জন্য আমাদের প্রতি এতেই বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন এগুলো হয়। আপনারা কেউ যদি অনেকে ভোগ দিতে চায়, অনেকের মানত থাকে যে আমরা ভোগ দেবো, আপনারা অনেকে আমাদের প্রতিদিনই আমাদের বড় দিনই ভোগ হয় 500, 600, 200 এরকম ভোগ সেবা করতে হয়। যদি আপনারা কেউ ভোগ নিতে চান বা ভোগ সেবা দিতে চান সবাইকে, আমরা এখানে ভান্ডারা দিতে চান, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আমার নম্বর 9836762826, পিয়াল কৃষ্ণ অধিকারী, আমি সম্পাদক। আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন, আপনাদের সকল সুযোগ আমরা করে দেবো, কোনো অসুবিধা নেই। আপনারা আসুন, আমাদের মায়েসের জগন্নাথ মন্দির দর্শন করুন। আপনি যে নাম্বারটা বললেন কি হোয়াটসঅ্যাপ আছে? এটাই হোয়াটসঅ্যাপ আছে। ওকে। এটা আমার কলিং নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর। আপনারা ডিরেক্ট আমাকে ফোন করে নেবেন। ফোন করলেই আমি আপনাদের কত লোক হচ্ছে সেই লোক হিসেবে আমি বন্দোবস্ত করে দেবো। একদম একদম। এবং আমাদের দুপুরে অন্নভোগ নিবেদন হয়ে যাওয়ার পর আমাদের মন্দিরের গর্ভগৃহ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। হ্যাঁ, বিকেল 4টের সময় আমাদের প্রথম মন্দির আবার দরজাটা খোলে। সেই সময় আমাদের বৈকালী ভোগ হয়। আচ্ছা। হ্যাঁ, সেই সময় আমাদের ফল মিষ্টি দিয়ে আবার ওনাকে বৈকালী ভোগ নিবেদন করা হয়। এবং আমাদের ঠিক 6:30টার সময় আমাদের সন্ধ্যা আরতি হয়। আচ্ছা। এবং সন্ধ্যা আরতি হয়ে যাবার পর 6:30টার সময় আমাদের শীতল ভোগ হয়। এই শীতল ভোগে আমাদের বড় বড় হাতির পায়ের মতন লুচি দেওয়া হয়। হাতি পায়া লুচি বলে মাইসে প্রসিদ্ধ। আচ্ছা। এবং আমাদের গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ দেওয়া হয়। যেহেতু গুটকে সন্দেশ, বালা সন্দেশ বন্ধক রেখে জগন্নাথ দেব মিষ্টি খেয়েছিলেন, এরও একটা ইতিহাস আছে। ওনার খুব, সেটি হবে স্নানযাত্রার দিন। একটু ছোট করে বলে রাখি, স্নানযাত্রার দিন সেই সময় আমাদের যিনি বংশধর বললাম, আমরা যার বংশধর চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন কমলাকর ঠাকুর পিবলাই, সেই সময় আমাদের স্নানযাত্রার দিন প্রচুর ভিড়, স্নান পর্ব সমাধা হয়েছে, হঠাৎ করে উনি দেখেন হাতের বালা নেই। আচ্ছা। তো কি সেই সময় এক বালক গিয়ে উপস্থিত হয়েছিলেন এই শ্রীরামপুর থেকে নিকটবর্তী চাদরা বলে একটা জায়গা আছে, সেই চাদরায় একটা মোদকের দোকানে, সেই মোদকের দোকানে উনি পেট ভরে এক বালক মিষ্টি খেয়েছিলেন। মিষ্টি খাওয়ার পর সেই বালকের কাছে পয়সা ছিল না। সেই সময় তার হাতের বালাটা তিনি সেই মোদককে দিতে গেছিলেন। সেই সময় তিনি মিষ্টি খেয়েছিলেন 4 পয়সা। তো 4 পয়সার সামান্য মিষ্টির দামের জন্য তিনি বালা যখন দিতে গেলেন, সেই সময় মোদক বললেন, আপনার এই ছোট সামান্য পয়সার জন্য আপনার এই বালা দিয়ে লাভ নেই। তখন তিনি বললেন, মোদক জিজ্ঞেস করেছিলেন সেই বালককে, আপনার নাম কি? বললো, আমার নাম শ্রী জগবন্ধু চক্রবর্তী। এবং আপনার বাটি কোথায়? সে সময় বাটি বলা হতো। আপনার বাটি কোথায়? বললো, আমার বাটি মাহেশ। তো আমি বললো, না, আমি কখনোই কারোর কাছে ঋণী হয়ে থাকবো না, কেউ না কেউ এসে এই বালা আপনার কাছ থেকে নিয়ে যাবে, আপনি এই বালাটা রেখে দিন।
তো তিনি সেদিনে সেই মোদকের দোকানে প্রচুর ব্যবসা হয়েছিল, বিক্রি বাটা হয়েছে। সেই সময় তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন কমলাকর ঠাকুর পিবলাই, যে কোথায় গেল ঠাকুরের বালা। সেই রাত্রিরেই তিনি আর বাড়ি গেলেন না, মন্দিরের মধ্যেই তিনি রইলেন। এবং সেই দিন রাত্রিরে জগন্নাথ দেব তাকে স্বপ্ন দিলেন, কমলাকর তুমি যাও, গিয়ে আমি অমুক দোকানের অমুক জায়গায় গিয়ে আমি মিষ্টি খেয়ে এসেছি, তুমি যাও ওনার থেকে মিষ্টি দাম দিয়ে এসো এবং বালাটা। তারপরের দিন সকালবেলায় তিনি আর কাল বিলম্ব না করে তিনি চলে গেলেন মোদকের দোকানে। মোদকের দোকানে গিয়ে বললেন, হ্যাঁ আমার কালকে একটা বালক এসেছিলেন, এসে আমার থেকে মিষ্টি, প্রচুর মিষ্টি খেয়েছেন, মিষ্টি খাবার পর আমি ওনাকে জল দিয়েছি, তুমি খাবার পর তিনি বললেন আমার কাছে পয়সা নেই, তিনি আমার হাতের বালাটা খুলে দিয়ে গেলেন। আমি বললাম এইটুকু সামান্যর জন্য আপনার বালা দেবার দরকার নেই, কিন্তু তিনি বললেন আমি কারোর কাছে ঋণী হয়ে থাকবো না, আপনি বালাটা রেখে দিন। তো বললো, তখন মোদক কমলাকর ঠাকুর পিবলাইকে জড়িয়ে আলিঙ্গন করলেন, বললো আপনি আমার সাক্ষাৎ জগন্নাথ, বলে সেই বালাটা ওনাকে দিলেন, দিয়ে সেই বালাটা আবার এই হলো। তাই জন্য আমাদের মায়েসে প্রসিদ্ধ, কেউ যদি অনেকে ভক্তরা জানেন যে এই যে ইতিহাসটা আপনারা জেনে রাখলেন, আপনারা এই জন্য এসে খোঁজ করবেন। গুটকে সন্দেশ অনেক দোকানে দেখবেন আমাদের আশেপাশে গুটকে সন্দেশ পাওয়া যায়, এবং বালা সন্দেশ, ঠিক বালা রাখলে তো বালা সন্দেশ দিয়ে অনেকে শীতল ভোগ নিবেদন করা আছে। এবং রাত্রি 9টার সময় আমাদের মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আচ্ছা, এবার একটা প্রশ্ন করবো, যেটা অনেকে করেন, জানতে চান, সেটা হচ্ছে ধরুন মায়ের রথে আসবেন, কিন্তু উনি দূর থেকে আসছেন, ফিরতে পারবেন না বা আগের দিন আসতে চান, থাকার কি ব্যবস্থা আছে? দেখুন, থাকার ব্যবস্থা বলতে আমার প্রপোজাল দেয়াই আছে গভর্নমেন্টকে, যে আমাদের এখানে যেটা বললেন ঠিকই বললেন, যে আমাদের বিভিন্ন রাজ্য থেকে এবং বিভিন্ন জেলা থেকে আমাদের মাইসে আসেন রথযাত্রার সময় বা বিভিন্ন সময়। স্নান যাত্রা শুরু হচ্ছে সকাল 6টায়, এবার অত সকালে তো বহু দূর থেকে আসা সম্ভব তো নয়। এই সময় আমি বলেছিলাম, আমার প্রপোজাল জমাই দেওয়া ছিল এখানে একটা গেস্ট হাউসে। তো গেস্ট হাউসে আমাদের সেকেন্ড ফেজের কাজ চলছে, তবে গেস্ট হাউসের কাজ খুব একটু বিলম্ব হবে। আচ্ছা, তো আশেপাশে অনেকগুলো আছে, আশেপাশে এমনি হোটেল আছে, গেস্ট হাউস আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি শ্রীরামপুর স্টেশনের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, অনেকগুলো আছে, হোটেল আছে, ওখানে আপনি পেয়ে যাবেন। ওখান থেকে সামনে জাস্ট 10 মিনিটের ডিস্টেন্স তো মায়েস। হ্যাঁ, ওখানে থাকলে উনি আমার টোটো করে একটা চলে আসতে পারবেন, সমস্যা নেই। শ্রীরামপুর স্টেশনের কাছে অনেক হোটেল গেস্ট হাউস পাবেন উনি। ওকে, মানে থাকারও তাহলে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মায়েস হচ্ছে শ্রীরামপুর আর রিজরার মধ্যে মাঝখানে। হ্যাঁ, একদম ঠিক। আপনার রিজরা নামলেও মায়েসে আসতে পারবেন, শ্রীরামপুর নামলেও মায়েস। একদম, আমি আজকে শ্রীরামপুর নেমে এসেছি, অনেকে দেখি রিক্সা নেমেও আসে, আসতে আর কোনো সমস্যা নেই। অথবা অনেকে ঘাট পেরিয়ে আসে, ব্যারাকপুর ঘাট, অথবা টিটাগড় ঘাট, একদম ঠিক আছে, অথবা খড়দার ঘাট। হ্যাঁ, ব্যারাকপুর ঘাট পেরিয়ে টোটো করে এলেই, টোটো করে ধুবিঘাটে এসে সেটা টোটো বা অটো ছাড়ছে, ওখান থেকেই করে আপনারা ডিরেক্ট আপনি মায়ের জগন্নাথ মন্দিরে চলে আসতে পারবেন। না, আসতে চাইলে অনেক রাস্তা আছে, এবার ভগবান যদি ডাকেন, জগন্নাথ যদি ডাকেন আপনাকে, তবেই আসতে পারবেন। একদম ঠিক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকুন। জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল হোক। একদম। এবং আপনারা আসুন এবছরে রথযাত্রা উৎসবে, আপনারা সামিল হন। এবং আপনারা যেটা বললাম, আপনারা যদি কেউ ভান্ডারা দিতে চান জগন্নাথ দেব এবং জগন্নাথ দেবের উদ্দেশ্যে কেউ যদি ভোগ দিতে চান, আপনারা দিতে পারেন সরাসরি। আমি কিছুক্ষণ আগে নাম্বারও বলে দিলাম, নাম্বার আমি স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটাই ওনার নাম্বার, এটা হোয়াটসঅ্যাপও আছে, আপনারা অবশ্যই কল করে নেবেন, তাহলে একদম ডাইরেক্ট আপনার সঙ্গে কথা বলে উনি সব বিষয় জেনে নিতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আগামী 7ই জুলাই আমাদের রথযাত্রা উৎসব, রবিবার এবারে পড়েছে। আচ্ছা, রবিবার পড়েছে, খুব ভিড় হবে, তবে কোনো অসুবিধা নেই। আমাদের এবং এটাও বলে রাখি, আমাদের সাথে পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করে। আমাদের সিপি সাহেব, আমাদের স্থানীয় আমাদের থানা যথেষ্টভাবে সহযোগিতা করে। একদম, মায়েসের জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে। এবং আমার সমস্ত ভলেন্টিয়াররাও থাকে, কোনো অসুবিধা নেই। আপনারা আসুন, আপনারা এসে প্রভুকে দর্শন করুন। এই প্রভুকে দর্শনের জন্য বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমাদের ভক্তরা আসে। কারণ মায়ের ভিড় দেখলে আমরা বুঝতে পারি রথের ভিড় বিশাল, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ। কারণ টিভিতে দুটো পাশাপাশি দেখানো হয়, একদিকে মায়ের, একদিকে পুরী। একদম। আপনারা আসুন, সবাই ভালো থাকবেন। আপনারা এসে এই জগন্নাথ মহাপ্রভুর দর্শন করুন এবং কৃপা লাভ করুন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর এই বিষয়ে যদি আপনার কিছু কোশ্চেন থাকে সেটাও লিখে জানাতে পারেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ তবে আসি, আবার আপনার সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি জায়গায়। তবে অবশ্যই এসে ঘুরে যাবেন, কথা দিচ্ছি, ভালো লাগবে।